নমস্কার। চলে এলাম বেশ কিছুদিন পরে আজ আবার কিছু বাজে কথা বলবার জন্য। যে বাজে কথাগুলো এর আগে আমি বলেছি বিভিন্ন প্রসঙ্গে, কখনো শিক্ষা নিয়ে, কখনো একাকিত্ব নিয়ে, কখনো ব্যস্ততা নিয়ে, আরও নানান বিষয়ে আমি আমার নিজের মতো করে বাজে কথা, নিজের মতো করে প্রলাপ বকেছি। এখন আজকে এখনো পর্যন্ত আমি জানি না যে আমার বাজে কথার বিষয়টি কি। এখনো পর্যন্ত আমি জানি না। আসলে আমরা যে জানি করি, কোন বিষয়টি বা আমরা জানি, কতটুকুই বা আমরা জানি। আমরা হয়তো তেমন করে কোনো বিষয়ই জানি না, বা জানা কাকে বলে আদতে সেটাই জানি না। জানা কাকে বলে আদতে আমরা সেটাই জানি না। বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই হয় যে আমরা জানা বলতে পদার্থের যে তিনটে অবস্থা, তরল, কঠিন এবং গ্যাসীয়, কঠিন, তরল এবং গ্যাসীয়, বা গ্যাসীয়, তরল এবং কঠিন, যেভাবে সাজিয়ে বললে বলা যায়, সেই পদার্থের এই তিনটে অবস্থা সম্পর্কে আমরা খুব সামান্য পরিমাণে জানি। যেমন জলের তিনটে অবস্থা সম্পর্কে আমরা জানি, কিন্তু লোহার এই তিনটে অবস্থা সম্পর্কে আমরা জানি না। খুব অল্প কিছু লোক যারা কলে কারখানায়, খুব বড় বড় লৌহ ইস্পাত কারখানায় যারা কাজ করেছেন, তারা গলিত লোহা দেখেছেন, এবং গলিত লোহাকে দেখলে এটা যে একটি গলিত বস্তু সেটি বোঝার কোনো উপায় নেই। সেটাকে অগ্নিপিণ্ড বা অগ্নির প্রবাহ বা অগ্নির ঝর্ণা বলে মনে হয়। অগ্নি ঝরছে, ঝরঝরমান, ঝড়ায়মান অগ্নি বলে মনে হয়। যেটুকু আমি দেখেছিলাম একদা এক সময়, সেই স্মৃতি থেকে বলছি। বা আমরা যে আগ্নেয়গিরির যে লাভা সম্পর্কে যে বিবরণ আমরা বিভিন্ন লেখা থেকে পড়েছি, আগ্নেয়গিরি তো আমরা চোখে দেখি নাই, তো বিবরণ যে আমরা পড়েছি, সেই আগ্নেয়গিরি থেকে উত্তপ্ত সদ্য উঠে আসা যে লাভা, তার যে রূপটা আমরা কল্পনা করতে পারি, সেরকম একটা ধারণা আমরা গলিত লোহা সম্পর্কে বা গলিত কোনো মেটাল সম্পর্কে, কোনো কঠিন পদার্থ সম্পর্কে একটা ধারণা আমরা করে নিতে পারি। কিন্তু অন্যান্য অসংখ্য পদার্থ, যাদের আমরা হয় কঠিন আকৃতিটি জানি, বা তার তরল আকৃতিটি জানি, বা কোনো একটি পদার্থের আমরা শুধু গ্যাসীয় রূপটি জানি, অন্যগুলো জানি না। তো ফলে এই পদার্থগুলোর যে আকার বা আকৃতি বা আয়তন, তাদের যে আচার আচরণ, সেটার যেটুকুর সঙ্গে আমরা পরিচিত, যেটুকুকে আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতার সঙ্গে যেটুকু মেলে, সেটুকু বাদ দিয়ে বাদ বাকি অধিকাংশটুকুই, প্রায় সবটুকুই আমরা জানি না। সেই যে শৈশব অবস্থা থেকে, ছেলেবেলা থেকে
আমরা যে বিপুল বিস্ময় নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকি, যখনও পর্যন্ত আমরা আকাশের আগে মহা শব্দটি যোগ করতে শিখিনি, অর্থাৎ মহাকাশের ধারণা যখনও পর্যন্ত আমাদের কষ্টকর কল্পনার মধ্যে এসে পৌঁছায়নি, তখনও পর্যন্ত আমরা আকাশের দিকে যে তাকাতাম এবং তাকিয়ে যেটুকু অংশ বিস্ময়ের যেটুকু দৃষ্টিগ্রাহ্য রূপ আমরা দেখতে পেতাম, সেইটুকুকেই আমরা আকাশ বলে জানতাম। এই আকাশের কোথা থেকে শুরু, আকাশ কোথায় শেষ, আমরা পরে তো মহাকাশ শব্দটি ব্যবহার করতে শুরু করলাম, মহা শব্দটি যোগ করে। তো কখন কোথা থেকে আকাশ মহাকাশ হলো এ সম্পর্কে আমাদের তখন কোনো ধারণা ছিল না, এবং এখনো পর্যন্ত আমাদের অধিকাংশ প্রাপ্তবয়স্ক মানুষেরই এই মহাকাশ সম্পর্কে কোনো ব্যক্তিগত ধারণা নেই। আমি পুঁথি পড়া ধারণার কথা বলছি না। অনেকেই আকাশ কাকে বলে, মহাকাশ কাকে বলে, ইউনিভার্স কাকে বলে, আপনার বা আরও সব ব্যাপার, সৌরজগৎ কাকে বলে, সোলার সিস্টেম কাকে বলে, এইসব যে সংজ্ঞা তারা বিজ্ঞান বিষয়ক বই এবং গবেষণায় পড়েছেন, বড় বড় বিজ্ঞানীদের লেখা, বড় বড় আলোচকদের দেওয়া, সেগুলো যারা মুখস্থ করেছেন তারা সেগুলো বলতে পারবেন। তারা বলবেন, হ্যাঁ আমরা জানি, আমি মহাকাশ সম্পর্কে এই জানি, আমি আপনার গ্যালাক্সি সম্পর্কে এই জানি, তাই না? তারা বলবেন আমরা অ্যান্ড্রোমিডা সম্পর্কে এই জানি, বলবেন। এই জানাগুলো তাদের তো নিজস্ব জানা নয়, অন্যের যারা জানা তারা মগজে ধারণ করে রেখেছেন। এখন আমরা এগুলোকেই জানা বলি। এখন এই সমস্ত জানা লোকেরা এই ইনফরমেশন সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, এই ইনফরমেশন পরিবর্তনশীলও হতে পারে। অর্থাৎ আজ আমার কাছে যে ইনফরমেশনটি আছে সত্য বলে, কাল সেই ইনফরমেশনটি সত্য নাও থাকতে পারে, এবং এমনটা হয়েছেও, হামেশাই হয়, বিশেষত বিজ্ঞান চর্চার ক্ষেত্রে। বিজ্ঞান তো কোনো নির্দিষ্ট করে দেওয়া ধারণা নয় যে এটাই তোমাকে মানতে হবে, এটা না মানলে তোমার মুণ্ডুচ্ছেদ হবে। অনেক সময় যখন ধর্ম আমাদের বিজ্ঞানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করত, বিজ্ঞানজাত আমাদের যে ধারণা, চেতনা, একে যখন কল্পনা করার চেষ্টা করত, তখন এইসব জোর জুলুম খাটাবার চেষ্টা হতো, এবং যাদের উপর তারা জোর জুলুম খাটাতে পারেননি, অনেক সময় তাদের উপর নিষ্ঠুরতা আরোপ করা হয়েছে, অনেককে প্রাণদণ্ডও দেওয়া হয়েছে। কারণ তাদের যে নির্দিষ্ট যে ধারণা, যেটা তারা বলে দিয়েছেন, সেটাকেই মানতে হবে, এর বাইরে কোনো সত্য থাকতে পারে না, সত্য কখনো পরিবর্তনশীল হতে পারে না। এই ছিল তাঁদের ধারণা বা তাঁদের বক্তব্য। তা আমি কিন্তু এইসব বলবার জন্যে, এইসব বাজে কথা বলবার জন্যে, বাজে কথা বলার আয়োজনে আমি আজকে বসতে চাইনি। কিন্তু কি আয়োজনে, কি নিয়ে বসতে চেয়েছিলাম তাই কি আমি জানি? আমি তো আগেই বলেছি, আমি কোনো বিষয় নিয়ে বসতে শুরু করিনি। জানা কথাটি আমাকে হঠাৎ করে টেনে এই গর্তের মধ্যে, এই জানা অজানার গহ্বরের মধ্যে ঠেলে ফেলে দিল। এখন সেই ছেলেবেলায় পড়া কবি অজিত দত্তের সেই কবিতাটি, জানাজানি নিয়ে মিছে হানাহানি, কে বা জানে কতটুকু, পরিদের কথা বড়রা জানে না, জানে ছোট খোকা খুকু। আমি খুব বিচিত্র বিষয় যে কবিতা যা লোকে কণ্ঠস্থ রাখে,
যা মগজস্থ রাখে, যা কণ্ঠস্থ রাখে, যা হৃদয়স্থ রাখে, আমার মতো একজন অপদার্থ লোক সেই কবিতাকে কণ্ঠস্থ রাখতে পারি না। দুটো চারটে লাইনও আমি বলতে পারি না, একটা লাইনও বলতে পারি না। অনেক সময় কবিতার সারমর্মটা দিয়ে আমার কবিতার কথাটা মনে করাতে হয়, বোঝাতে হয়। কবিতা বলতে পারি না, মনে রাখতে পারি না। পারি না নাকি চাই না, তার জন্যে যা চেষ্টা করার দরকার সেটা করি না। আমার যে সাধনা করার দরকার সেটা করি না। তাকে যতটা প্রাধান্য দেওয়ার দরকার সেটা দিই না। এরকম সব ব্যাপার সবই জানি জেনে শুনে। আমি জেনে শুনে বিষ করেছি পাপ, আমি জেনে শুনে পাপ করে চলেছি। কবিতা নিয়ে ভণ্ডামি করে চলেছি। আমি ভণ্ডামি করছি। আমি ছোট বড় লাইন লিখছি, আমি কবি হয়ে যাচ্ছি। আমি অন্যের কবিতা বুঝে না বুঝে ধান ভানতে শিবের গীত গেয়ে দিচ্ছি, আমি বড় কবিতার আলোচক হয়ে যাচ্ছি। আমি কবিতাকে সামনে রেখে পিছনে অন্য কিছু জগৎকে তুলে ধরছি। সেটা কোনো ব্যস্ত দুনিয়ার জগৎ, কোনো ব্যস্ত শহরের শহর, কোনো ব্যস্ত নগর, কোনো ব্যস্ত জনপদ, কোনো রাস্তা যেখানে অনবরত অবিরাম গাড়ি ছুটে চলেছে, সেইগুলো আমি পেছনে দিয়ে দিচ্ছি। আর সামনে কবিতাটাকে বাধ্য করছি সেই অসম ছবিগুলোর সঙ্গে একত্রে যাত্রা করার জন্য। আমি এই যে কথাগুলো বললাম, এখনই যে কথাটা শেষ করলাম, এটা অনেকে ভিজুয়ালাইজ করতে একটু অসুবিধা হতে পারে। তাদের জন্য বলি যে অনেক ভিডিও এরকম পাবেন যে দেখবেন কোনো আবৃত্তিকার, কোনো বাচিক শিল্পী কবিতাটি পরিবেশন করছেন এবং তিনি মাঝে মাঝে স্ক্রিন থেকে সরে গিয়ে অন্য একটা ছবি, অন্য একটা ভিডিও আপনার সামনে চালিয়ে দিচ্ছেন। এখন সেই জগৎ, সেই ভিডিওর সেই জগৎ, ভিডিওর সেই ছবি, ভিডিওর সেই বক্তব্য এই কবিতাটির সঙ্গে কোথায় সাযুজ্য রাখছে সেইটা খুঁজতে গিয়ে আপনি হয়রান হয়ে যাবেন। আর হয়রান হয়ে গিয়ে আপনি কবিতাটা শুনতে পাবেন না। এমনই সব মিথ্যাচার করছি আমি মিথ্যাচার করছি এবং মিথ্যাচার করে বেশ আনন্দ পাচ্ছি। এখন আমি জানি যে আমি একজন কবি, আমি একজন সম্পাদক, আমি একজন ঔপন্যাসিক, আমি একজন গল্পকার, আমি জানি এটাই তো যথেষ্ট। এখন আমি যে জানি সেইটা এবার আমাকে প্রচার করতে হবে। প্রচার করার জন্য বহু রকমের যান্ত্রিক ব্যবস্থা আছে, প্রযুক্তির ব্যবস্থা আছে। প্রযুক্তি এবং যান্ত্রিক ব্যবস্থা নিয়ে আমি সেইগুলো, ওই যেমন করে আমাদের মন্দিরগুলো থেকে হরিনাম সংকীর্তনের আওয়াজ ভক্তদের কানে কানে, সে ভক্ত হোক আর নাই হোক, তার কানে পৌঁছে দেওয়া হয়, যেমনভাবে আজানের সুর আমাদের বাড়ি বাড়ি অবধি পৌঁছে দেওয়া হয়, সেভাবে আমি যে জানি এই আত্মঘোষণাটি আমি প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সুচারু ব্যবস্থা করি। এখন জানার কিছু সমস্যা আছে। আমরা তো সবাই জানি, আমরা সবাই যেহেতু জানি, তাহলে আমরা প্রত্যেকেই যে আমরা জানি সেটা অন্যকে জানাতে চাইব। আর অন্যকে যখনই আমি জানাতে চাইব তখন ওই একই ব্যবস্থা আমি নেব, ওই একই যান্ত্রিক এবং প্রযুক্তিগত ব্যবস্থা আমি নেব। এবং আমাদের এই প্রত্যেকের এই যে ঘোষণার যাত্রাপথ, ঘোষণার যাত্রাপথ, ঘোষণা যদি সরল লেখায় যায়, বৃত্তাকারে যায়, যেভাবেই যাক না কেন, অন্য একটা বা একাধিক ঘোষণা উল্টো দিক থেকে আসা, ডান থেকে আসা, বাম থেকে আসা, উপর থেকে আসা, নিচ থেকে আসা, বিভিন্ন ঘোষণা কেন্দ্রিক যে রেখা, যে পথ, তার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হতে পারে, হচ্ছে, প্রতি মুহূর্তে হয়ে চলেছে এই প্রচুর জানা লোকগুলোর মধ্যে। এখন আমি তো ভাষা জানি,
ভাষা জানি, ভাষা আমার মায়ের ভাষা। মা আমাকে আঙুল ধরে হাঁটতে শিখিয়েছেন, আর তার মুখের কথা থেকে কথা দিয়ে দিয়ে আমাকে কথা বলতে শিখিয়েছেন। মায়ের ভাষা, এই যে মায়ের ভাষা আমরা উচ্চারণ করতে শিখেছি, সেটাকে আমরা জানা বলে ধরে নিয়েছি। মায়ের ভাষার ভেতরে কোথায় মাতৃত্ব আছে, সেই ভাষার ভেতরে কোথায় দায়িত্বশীলতা আছে, কোথায় কর্তব্যবোধ আছে, কোথায় মমত্ব আছে, কোথায় ঔচিত্যবোধ আছে। এই যে ভাষার ভেতরের এই যে প্যাঁচ পয়জারগুলো, এই ভাষার ভেতরের এই যে কারুকাজগুলো, প্যাঁচ পয়জার শব্দটি বাতিল করলাম, এই যে কারুকাজগুলো, এই যে আলপনাগুলো, এই যে শিল্পগুলো ভাষার ভেতরে আছে, মায়ের ভাষার ভেতরে, সেগুলো আমরা শিখিনি, আমরা জানি না। জানি না বলতে নেই, আমরা জানি। যা যা আমরা আমাদের মুখে প্রয়োগ করি আমাদের বক্তব্যের ভেতরে, সেগুলোই ভাষা। আরে আমার মা তেমন ভাষা জানতেন না, আমার মা ভাষা জানতেন না। আমি মায়ের থেকে অনেক বড় হয়ে গেছি। আমার মা তো স্কুলের গণ্ডি অতিক্রম করেনি, মা ভাষা জানবেন কোত্থেকে? আমাকে দেখো, আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সমস্ত অতিক্রম করেছি। আমি বিদেশের ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে এসেছি। আমি 1টা 2টো 5টা 7টা 10টা ভাষা জানি। আমার কি জানার শেষ আছে? আমার জানার কোনো শেষ নেই। আপনারা আগে আগে কোথায় বলতেন কোন কোন পণ্ডিত কতগুলো ভাষা জানতেন, হরিনাথ দে কতগুলো ভাষা জানতেন। আরে মশাই, ওরা কিছুই জানেন না। আমার হাতে গুগল ট্রান্সলেট আছে, আপনি বলুন না, যে কোনো ভাষায় আমাকে জিজ্ঞাসা করুন, আমি সব বলে দেবো, সব বলে দেবো, সব বলে দেবো। কিন্তু মুশকিল কি জানেন? আমরা বাজে কথা বলতে পারি না। বাজে কথা বলা আমাদের ক্ষমতাতীত বিষয়। আমরা বাজে কথা বলতেই পারি না। কেন বলবো? বাজে লোকে বাজে কথা বলে, আমি কেন বাজে কথা বলবো? আমি তো ভাষা জানি, আমি তো ভাষাবিদ। এখন আমার ভাষা যদি কাউকে আঘাত করে, আমার ভাষা কাউকে যদি অপমান করে, আমার ভাষা কাউকে যদি প্রতিহত করে, আমার ভাষা কাউকে যদি কি বলবো, তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে, আমার ভাষা কাউকে যদি বিপদগামী করে, আমার ভাষা কাউকে যদি আতঙ্কিত করে, আরে এরকম কত বলে যাব, যদি করে, সেই সবগুলো যাকে করছে সেই ব্যক্তির দোষ। কারণ তিনি ভাষা জানেন না, তিনি ভাষা জানেন না। তিনি বোকার মতো মায়ের ভাষার ভেতরে অলংকারগুলি, শিল্পগুলি, কারুকাজগুলি শিখতে গেছেন। আরে বোকা, ওসব নিয়ে কাজ হয়? ওসব কোনো কাজে লাগে না। আমি আপনাকে ছাগল বললাম, আপনাকে আমি ছাগল বললাম, আপনি মনে দুঃখ পেলেন, কারণ আপনি তো একজন মানুষ, আপনি তো একজন গর্বিত মানুষ, আপনি একজন কবি মানুষ, আপনি একজন ঔপন্যাসিক মানুষ, আপনি একজন গল্পকার মানুষ, আপনি একজন পণ্ডিত মানুষ, ব্যাকরণবিদ মানুষ, আপনার অনেকগুলো ডিগ্রি আছে, অনেক কাগজ আছে, বেশ ফাইল ভর্তি কাগজ আছে। তো ফলে আপনাকে এই এত কিছু থাকা মানুষকে আমি যদি ছাগল বলি, কষ্ট পাবে, দুঃখ পাবে, যন্ত্রণা হবে। এবং এই কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বেদনা আমি আমার আগে কি করতাম, আমরা আমাদের খুব কাছাকাছি লোকেদের কাছে বলতাম, বা নিরালায় নিভিতে গিয়ে আমরা কান্নাকাটি করতাম, মন খারাপ করে বসে থাকতাম, বা এই গাছপালা, প্রকৃতি, পরিবেশ, নিসর্গ এদের সঙ্গে শেয়ার করতাম, এদের কাছে আমাদের দুঃখের কথা বলতাম। এখন তা করি না, এখন তা করি না। কি করি এখন? না, আমাদের এই যে মনের, এই যে আমার দুঃখ হলো, কেউ আমাকে ছাগল বলেছে, আমি এটা নিয়ে একটা বিরাট বড় অভিযোগপত্র লিখে
আমাদের এই প্রযুক্তির যে দুনিয়া, প্রযুক্তির দুনিয়ার ফেসবুকে ওটাকে আমি নোটিশ হিসেবে ঝুলিয়ে দিলাম এবং কে আমাকে ছাগল বলেছেন তার ঠিকুজি গুষ্টি দিয়ে দিলাম। এবার আমরা অন্যান্য যারা নিজেরাও অনেক কিছু জানি, আমরা নিজেরা মানুষ এবং আমরা অনেক কিছু জানায় গর্বিত, আমরা অনেক কিছু জানায় অহংকৃত, আমরা অনেক কিছু জানায় কি বলবো, বুক ফেটে যাচ্ছে জানার চাপে। সেই সমস্ত মানুষেরা আপনার ওই যে নোটিশটি, ওই নোটিশের তলায় এসে ছাগল বিষয়ক বিভিন্ন মতামত লিখতে থাকলাম। আমরা খেয়াল করলাম না যে ওই লেখার সময় আমি নিজে কখন ছাগলে রূপান্তরিত হয়ে যাচ্ছি। আর যিনি আপনাকে ছাগল বলেছিলেন তিনি আবার দ্বিতীয় আরেকটি নোটিশ ঝুলালেন, ঝুলিয়ে বললেন, আরে মশাই, ছাগল তো আমি আপনাকে বলি নাই। ছাগল বলার সময় আমি কোনো ব্যক্তির নাম, ঠিকানা, ঠিকুজি কুষ্টি, পূর্বপুরুষ এসব সম্পর্কে বিস্তারিত কিছুই দিইনি। এমনকি তার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কিচ্ছু ওখানে দিইনি। তার মোবাইলের সিমটির নাম্বার ওখানে আমি তো কিছুই দিই নাই। আমি একজনকে ছাগল বলেছি। এখন সেই একজন ছাগলটি যে কে সেটা তো আমি নিজেও জানতাম না। তার থেকেও বড় বিষয় কি জানেন, আমি নিজে ছাগল কিনা আর আমি ছাগল নই কিনা এটা এখনো পর্যন্ত আমি জানি না। আর সেইটা জানবার জন্যেই বোধহয় আমি আপনাকে ছাগল বলেছি। কারণ কি না, আপনি তো ফাঁকা, আপনি জানেন বলে দাবি করেন, আসলে তো আপনি জানেন না, আসলে তো আপনি ফাঁকা। এখন আপনাদের যদি এরকম প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে থাকে, আপনারা দেখবেন কোনো ফাঁকা বাড়ির সামনে, ফাঁকা মাঠের মধ্যে গিয়ে আপনারা যদি চিৎকার করেন তাহলে দেখবেন প্রতিধ্বনি ফিরে আসছে। আপনি যা বলছেন ওটা ফিরে আসছে। তা আমি আপনাকে ছাগলটা কেন বলেছিলাম না, আপনি তো ফাঁকা, আপনি তো কিছু জানেন না, আপনি ফাঁকা। এখন আপনার সামনে ছাগল বললে ওই ছাগল শব্দের প্রতিধ্বনিটি ফিরে আমার দিকে আসবে। এইটা শুনবার জন্যই আমি ছাগল বলেছি আপনাকে, বুঝলেন? ছাগল জন্মই হয়নি এখনো, আমার এখনো জন্মই হয়নি, আমি জানবো কোত্থেকে? তাই জানাজানি নিয়ে আপনারা যেটাকে হানাহানি ভাবছেন সেটা হানাহানি নয়, এটা এক ধরনের রঙ্গরসিকতায় আমরা সময় অপব্যয় করছি। অথচ আমাদের প্রত্যেকের নামের আগে কবি বিশেষণটি জুড়ে দিয়েছি। আমরা সব কবি, কেউ নামের আগে উপন্যাসটি জুড়ে দিয়েছি এবং কেউ নিজেকে বাল্মীকি, আপনার কাশিরাম দাস, কেউ তুলসী দাস, কেউ বিভিন্ন রকমের পাদ, কেউ বিভিন্ন রকমের বৈষ্ণব কবিদের নাম, হালামলের রবীন্দ্রনাথ, জীবনানন্দ এদের নামও সঙ্গেও কেউ নিজেকে ঘুরিয়ে ফেলছেন। হঠাৎ করে এক ব্যক্তি জোড়াসাঁকোর বাড়িতে দখল নিতে চলে গেলেন, আরে আমিই তো রবীন্দ্রনাথ। এই যে ভ্রম, এই যে ইলিউশন, এর মধ্যে আমরা রয়েছি। আর এই ভ্রমকেই আমরা জানা বলছি। আমাদের কোনো এক কবি মাঝে মাঝে বলেন, জানা আসলে একটি মায়া। আমাদের জীবনের যাবতীয় যা কিছু আছে সমস্ত কিছুই মায়া। এই জানাও এক প্রকারের মায়া। আরে মশাই, তুমি নিজে জানো না, তাই তুমি ইউটিউবে ভিডিও বানিয়ে আজে বাজে কথা বলো। বাজে কথা অনিবার্য, বাজে কথা নাকি আবার অনিবার্য কিছু বাজে কথা বলো। তুমি কিছু জানো না, আমরা তো জানি,
আমরা জানি কিভাবে সিঁড়ি ভেঙে ভেঙে মঞ্চে উঠতে হয়। আমরা জানি মঞ্চে উঠে নির্দিষ্ট যে চেয়ারগুলি পাতা থাকে তাতে বসতে হয়, এবং বসে কীরকমভাবে প্রেক্ষাগৃহটির পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে উপরের দিকে কিভাবে টেরা চোখ করে, উদাস চোখ করে চিন্তা নিবিষ্টভাবে বসে থাকতে হয়। আমরা জানি কিভাবে মঞ্চের উপর থেকে প্রেক্ষাগৃহে সাধারণ যারা মানুষ, আপনারা সাধারণ মানুষরাই তো সবসময় ক্যাপিটাল আমাদের সভ্যতার, তো সেই মানুষদের দিকে কিভাবে তাকিয়ে থাকতে হয়, এমনভাবে তাকাতে হয় যে যেন আমি কোনো এক দেবশ্রেষ্ঠ ব্যক্তি, আপনারা সবাই আমার অনুগৃহীত হতে এসেছেন। তারপর আমি জানি আমার নাম যখন, আমার কি নাম বলে যেন, শুভ নাম, আমার শুভ নামটি যখন বলা হবে তখন খুব ধীর পায়ে, মৃদু পায়ে, একটু বেশ অভিনয় সুলভ, অভিনয় বলাটা কি ঠিক হলো? ভুল হলে ক্ষমা করবেন। মাইক্রোফোনের দিকে এগিয়ে যেতে হবে, তারপর একটা কৃত্রিম কণ্ঠস্বর নিতে হবে, নিয়ে আমাকে কবিতাটা বলতে হবে, এবং কবিতাটা এমনভাবে বলতে হবে যতটা সম্ভব বোঝা যায়, পারা যায়, যতটা সম্ভব পারা যায় আমার ওই লেখা তথাকথিত কবিতাটি যেন কোনোভাবেই আপনাদের বোধের, চিন্তার, দৃষ্টির নাগালের মধ্যে না যায়। কারণ এগুলো যদি আপনারা কোনোভাবে ধরে ফেলেন তাহলেই আপনারা ভাববেন যে আরে বাবা এই কবি আর আমি তো একই জিনিস, এগুলো তো আমিও আগে ভেবেছি। তখন আর আমাকে আপনারা বেশ বড় কবি বলে বা আমি অনেক কিছু জানি এটা বলে আমাকে মানবেন না আপনারা। শুধু কবিদের গালাগাল দিয়ে লাভ নেই। একটা প্রবণতা হয়েছে যে আমরা সবসময় কবিদেরকে গালাগাল দিই। এই রোগ সকলের। এই কবিতার কেঁচোকৃমি ঘাঁটাঘাঁটি যারা করেন, সেই আমাদের এক প্রাতঃস্মরণীয় কবির বক্তব্য অনুযায়ী যারা করেন তারাও এরকমই করেন। তারা কবিতাটাকে পাশে সরিয়ে রাখেন। যে কবিতাটার উপর তাকে বক্তব্য রাখতে বলা হলো সেই কবিতাটা তাকে তিনি হাতে করে নেন, নিয়ে খুব সযত্নে পাশে সরিয়ে রাখেন, রেখে তারা শেক্সপিয়ার থেকে বলতে শুরু করেন। শেক্সপিয়ারের বাড়ি কোথায় ছিল, শেক্সপিয়ার কি খেতে ভালোবাসতেন, শেক্সপিয়ার কত বেলা অবধি ঘুমাতেন, শেক্সপিয়ারের প্রথম দাঁত কত বছর বয়সে পড়েছিল, শেক্সপিয়ারের কটা বিয়ে ছিল, কোন বিয়ের সময় আমন্ত্রিতদের কি কি মেনু ছিল, কি কি খাওয়ানো হয়েছিল, এই সমস্ত গল্প গাছা তারা করতে থাকেন। আর এগুলো সবই ওই জানা বিষয়টির মধ্যে পড়ছে, জানা বিষয়টির মধ্যে এগুলি সবই পড়ছে। আর আপনারা যারা অডিয়েন্সে বসে থাকেন, যারা আপনারা আমাদের এই মহাপুরুষ সম আমাদের কথা শুনতে এসছেন এবং আমাদেরকে দেখতে এসছেন, আমাদের সঙ্গে পরিচিত হতে এসছেন, তারা ওই যে এত এত জানা শুনে হতচকিত হয়ে যান। তাদের মধ্যে একজনও কেউ এই বক্তাকে জিজ্ঞাসা করেন না যে ধান গাছের কাঠ দিয়ে যদি আমি একটি পালঙ্ক বানাই তাহলে সেটি কেমন হবে। কেউ জিজ্ঞাসা করেন না, সাহস দেখান না কেউ। আপনি জানেন, আমি জানি, আমরা সবাই জানি, জানার বোঝা ক্রমশ ভার হয়ে উঠছে, ক্রমশ মেরুদণ্ডকে বাঁকিয়ে দিচ্ছে। ডাক্তারের কাছে যাই, বলি হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, মেরুদণ্ডের ব্যথা, ঘাড়ের ব্যথা, ডাক্তারবাবু বলেন আপনার ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে, আপনার হাড়ের মধ্যে ফ্লুইড শুকিয়ে গেছে, এসব বলেন ডাক্তারবাবুরা। যথাবিধি তারা ওষুধপত্র দেন, ব্যায়াম করার পদ্ধতি দেন। এখন তারা যে ব্যায়ামগুলো দেন, হাত পা নাড়ানোর ব্যায়াম,
তাই দিয়ে কিন্তু এই ঘাটতি পূরণ হবার নয়। এখন এই ঘাটতি পূরণ করতে গেলে যে ডাক্তার আমাদের দরকার, বর্তমান সমাজে আমাদের যে সমাজের মধ্যে আমরা বিলং করছি, যে সমাজের মধ্যে আমরা এখন রয়েছি, এই সমাজে সেরকম ডাক্তার কিন্তু নেই। যে ডাক্তার আমাদের এই রোগকে ধরতে পারবেন এবং আমাদের এই রোগের যথাযথ ওষুধ নির্ণয় করতে পারবেন, প্রয়োগ করতে পারবেন, তেমন ডাক্তার আপাতত আমাদের সমাজে আছে বলে আমার মনে হচ্ছে না। আমি দেখতে পাচ্ছি না। এখন দেখতে যে আমি পাচ্ছি না, এটা তো হতে পারে যে আমি দেখতে জানি না, ওই জানা না জানার বিষয় এসে পড়লো। আমি দেখতে জানি না বলে দেখতে পাচ্ছি না, আমি দেখতে জানলেই দেখতে পেতাম। সেই জন্যই তো আমরা এক একজনকে গুরু বলে ঠিক করে নিচ্ছি, এক একজনকে চিকিৎসক বলে ঠিক করে নিচ্ছি এবং তার কাছে যাচ্ছি, যে তার কাছে গিয়ে নিজের সমস্যার কথা না বলে আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আমার সঙ্গে একই সঙ্গে লেখালেখি করেন, একই মঞ্চে কবিতা পড়েন, একই মঞ্চে গান গান, একই মঞ্চে ভাষণ দেন, এই সমস্ত বন্ধুদের সম্পর্কে বলছি। আমি গেছি নিজের চিকিৎসা করতে, আর ওদের সম্পর্কে বলছি। এইসব ওদের সম্পর্কে বলার পর আমি আমার সেই নির্দিষ্ট চিকিৎসকটি, যে চিকিৎসকটিকে আমি চয়েস করেছি, আমি পছন্দ করে নিয়েছি, যে চিকিৎসকটিকে, তিনি চিকিৎসক নাই হতে পারেন, কিন্তু আমি তো পছন্দ করেছি, আমি তো জানি। আমি যখন জানি তাহলে আমি যাকে পছন্দ করেছি তিনি একজন চিকিৎসক। তারপর তাকে আমি বলে দিচ্ছি যে আমার ওষুধ এইগুলো দিন, তাহলে আমার অসুখের চিকিৎসা হবে। সেই রকম কিছু চিকিৎসক এখন সমাজে রয়েছেন, সাহিত্যের সমাজে রয়েছেন, রাজনীতির সমাজে রয়েছেন, সমাজের বিভিন্ন অংশে, মানে সাধারণ যে সমাজ, চাল ডালের সমাজ, আলু পটল বেগুনের সমাজ, ঘর বাড়ি গাড়ি এইসবের যে সমাজ, সেই সমাজেও এরকম কিছু চিকিৎসক রয়েছেন যাদেরকে বলে দিতে হয় যে কি ওষুধ আপনি আমাকে দেবেন, কতটা পরিমাণে দেবেন, তাদেরকে বলে দিতে হয়। বাজে কথার এমন একটা মাহাত্ম্য, সে কিছুতেই বাজে কথা বলে উঠতে পারে না। বাজে কথা চেষ্টা করে যে আমি বাজে কথা বলবো, এদেরকে বাদ দেবো, এই সমাজ বাদ দেবো, এই শিক্ষা ব্যবস্থা বাদ দেবো, এই সাহিত্য সংস্কৃতি বাদ দেবো, এগুলো সব বাদ দেবো, এগুলো নিয়ে আমি কথা বলবো না, আমি বাজে জিনিস নিয়ে কথা বলবো। কিন্তু যে জিনিসটাই বিশ্বাস করুন আমি বেছে নিয়ে বলতে যাচ্ছি, সেখানেই দেখছি ভেতরে একটা মৃদু শব্দ পাওয়া যাচ্ছে, একটা মৃদু অনুরণন পাওয়া যাচ্ছে, প্রত্যেকেই কোনো না কোনোভাবে বাজছে, প্রত্যেকেই বাজছে। নালা নর্দমা বাজছে, ভাঙা রাস্তাঘাট বাজছে, অ্যাক্সিডেন্ট করা গাড়িটি বাজছে, বাস স্ট্যান্ডে যে প্রতীক্ষালয়টি আমরা সরকারের তরফ থেকে খরচা করে নির্মাণ করে দিয়েছি, সেটিকে আমরা নোংরা করেছি, তথাকথিত নোংরা করেছি। তারপর সেখানে সারমেয় দল এই ঠান্ডা রাতে আশ্রয় নেয় এবং তারা তাদের অন্যান্য কৃত্যাদি সেখানে করেন। এবং সেগুলো সেইভাবে বর্জিত হয়ে ওখানে পড়ে থাকে, অথচ আমাদের বাস ধরবার জন্য দাঁড়াতে হয়, যে প্রতীক্ষা করতে হয়। প্রতীক্ষা করতে 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 কোনো এক সময় বাস এসে যায়। বাস জানে সে কোথায় যাবে, কিন্তু আমি তো জানি না কোথায় যাব।
আমি বাসে উঠে পড়ি, কিন্তু আমি যাবো কোথায় জানি না। এবার আমাকে ওই বাসের ড্রাইভার কন্ডাক্টরকে বলে দিতে হয় যে তুমি আমাকে অমুক জায়গায় নিয়ে যেয়ে পৌঁছে দাও। এখন ওই ড্রাইভার বা কন্ডাক্টরটি অমুক জায়গাটি কোথায় তারাও জানেন না। তারা শুধুমাত্র তাদের নিজেদের ঠিকানাটি জানে, অন্য ঠিকানা তাদের জানার কথা নয়। আর আমি যে আমার ঠিকানা জানি না, আমি এত জানি আমি জীবন সম্পর্কে, অথচ আমি আমার ঠিকানা জানি না। ঠিকানাবিহীন মানুষ আমি, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, অনবরত হোঁচট খাচ্ছি, রক্তপাত হচ্ছে। না, শুধু পা থেকে নয়, বুক থেকে রক্তপাত হচ্ছে। যাদের চোখ থেকে জল পড়ছে বলে আমরা মনে করছি, ওগুলো জল নয় দাদা, ওগুলো সব রক্ত। রক্তে হিমোগ্লোবিন কমে গেছে, যার জন্য আপনারা দেখছেন সাদা জল পড়ছে, বর্ণহীন জল পড়ছে, রক্ত পড়ছে, রক্ত। এবার যে আমি আপনাকে ছাগল বলেছিলাম, প্রতিধ্বনি ফিরে এসেছে আমার কাছে। সেই প্রতিধ্বনি বলছে আমি আসলে ছাগল। তাহলে এবার বলুন, আমরা কে ছাগল? আপনি ছাগল না আমি ছাগল? আমার চারপাশে যারা আছে তারা ছাগল, নাকি আপনার চারপাশে যারা আছে তারা ছাগল? আচ্ছা, ছাগল কি দোষ করলো বলুন তো আপনারা? হঠাৎ ছাগলকে নিয়ে পড়লেন কেন? আপনারা তো বলতে পারতেন যে দূর, তুমি একটি মানুষের বাচ্চা, বলতে পারতেন তো। মানুষের চেয়ে বড় গালাগাল বোধ হয় এই মুহূর্তে আর নেই, তাই বলতেই পারতেন এই সমস্ত মানুষের বাচ্চাদের কথা আমরা বিশ্বাস করি না, এই সমস্ত মানুষদের বাচ্চাকে আমরা সম্মান করি না, এই সমস্ত মানুষদের বাচ্চাকে আমরা গণ্য করি না, এই সমস্ত মানুষদের বাচ্চাকে আমরা পাত্তা দিই না, এই সমস্ত মানুষের বাচ্চাকে আমরা আমাদের পবিত্র অনুষ্ঠান কক্ষে প্রবেশাধিকার দিই না, বলতেই পারতেন। ছাগলকে কেন নিয়ে পড়লেন? বেচারা গবাদি প্রাণী, তৃণভোজী প্রাণী। আর তারপরে সে তো তার জীবনটি উৎসর্গ করে বসেই আছে, কখন আপনারা তাকে ভক্ষণ করবেন? সে খুব ভালো করে রবীন্দ্রনাথের ওই গানটি জানে, আমায় যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী সব দিতে হবে। ছাগলের চেয়ে বেশি আর ভালো কেউ জানে না, মুরগিও জানে। ওই ছাগল মুরগি সমার্থক, ছাগল ইজ ইকুয়াল টু মুরগি। এরা জানে যে এদের সমস্ত কিছু আপনাকে দিয়ে দিতে হবে। তাহলে তাদেরকে নিয়ে পড়ার তো কোনো মানে নেই। আপনি তো দেবার জন্য জন্মাননি, আপনি খালি নেবার জন্য জন্মেছেন। আপনি যেখানে যাবতীয় যা কিছু আছে, বস্তু অবস্তু, খাদ্য অখাদ্য, পণ্যের আরো অপণ্য বলে কিছু হয় নাকি জানি না, মানে খারাপ পণ্য, পচা পণ্য, নষ্ট হওয়া পণ্য এবং ইত্যাদি, এই সব কিছু আপনি নিতে চান। দেবার জন্য আপনার জন্ম হয়নি, নেবার জন্য আপনার জন্ম হয়েছে, আপনাকে সব নিতে হবে। আরে তাহলে যে আমি মাঝে মাঝে দেখি আপনি দিচ্ছেন, অমুক জায়গায় যাচ্ছেন, অনেক অনেক লোককে এই বিতরণ করছেন, কখনো পুজোর সময়, কখনো শীতের সময়, কখনো বর্ষার সময় দেখি যে আপনারা সব দল বেঁধে বিতরণ করছেন। ওগুলো কি? ওগুলো কি দেওয়া নয়? না, ওগুলো দেওয়া নয়, ওগুলোও নেওয়া। কারণ আমি একজন মহৎ ব্যক্তি, আমি একজন কবি, আমি একজন ঔপন্যাসিক, আমি একজন রাজনৈতিক নেতা, আমি একজন সমাজপতি, আমি একজন বুদ্ধিজীবী, আমি একজন পণ্ডিত ব্যক্তি এবং ইত্যাদি। আমি একজন বড় খেলোয়াড়। দেখবেন না আজকাল একজন বড় খেলোয়াড় বলে, আমি কেমন খেলি তোমরা জানো, আমার গায়ের গন্ধ কি তোমরা জানো? কত জানে বলুন দেখিনি লোকটি? তার গায়ের গন্ধ
আমরা জানি না সেটা উনি জানেন, এবং উনি দাবি করছেন যে ওনার গায়ের গন্ধ আমাদেরকে জানতে হবে। ঠিকই তো, আমরা যে এত জানি জানি বলে দাবি করছি, আমরা কি পরস্পরের গায়ের গন্ধ জানি? জানি না তো। জানতে হবে, গায়ের গন্ধ জানতে হবে, এবং আরও অনেক কিছু প্রাতকৃত্যাদির গন্ধও আমাদেরকে জানতে হবে। না জানলে জানা সম্পূর্ণ হবে না। কিন্তু একটি বিষয় আমরা কেউই জানি না, যে জানা যত বেশি অসম্পূর্ণ থাকবে, জানা তত বেশি সম্পূর্ণতার দিকে এগিয়ে থাকবে। জানা যত বেশি অসম্পূর্ণ থাকবে, জানা তত বেশি সম্পূর্ণতার দিকে এগিয়ে থাকবে। আর নচেত বই করতে হবে, অন্যের জানা যা তারা লিপিবদ্ধ করে গেছে সেগুলো মুখস্থ করুন। একটি চেয়ার কাকে বলে তার বিবরণ লিখুন, চেয়ার সম্পর্কে একটি এক প্যারা গদ্য লিখুন। কলম কাকে বলে সেই নিয়ে আপনার ধারণা লিখুন। কাকে বলে পথ, কাকে বলে রথ লিখুন। এবং সেইগুলো যে যে মুখস্থ করতে পারবে, যে যে কণ্ঠস্থ করতে পারবে, সেই লোককে আমরা বলবো জানে। কারণ কি না, তার সে যে চেয়ারের বিবরণটি লিখেছে আর আমি যে চেয়ার দেখেছি, এই বিবরণের সঙ্গে চেয়ার মিলে যাচ্ছে, তাই সে জানে। আমার জানার সঙ্গে তার জানা মিলে গেছে বলে সে জানে। এখন আমার জানার সঙ্গে যদি তার জানা না মেলে, তাহলে আমি তাকে কি বলবো? তাকে মূর্খ বলবো। কারণ সে লোকটা মুখস্থ করেনি, সে লোকটা মস্তিষ্কে ধারণ করেনি, সে লোকটা কণ্ঠস্থ করেনি, সে লোকটা চুরি করেনি। এখন যে চুরি করেনি তাকে আমরা কি করে পণ্ডিত বলতে পারি? চুরি যে করেনি তাকে আমরা জানি, এ কথা, এই তকমা আমরা তাকে কি করে দিতে পারি? দেওয়া যায় না, সম্ভব নয়। এখন আমি কিছু জানি না, না জানা লোককে কেমন দেখতে হবে এই সব ভাবনা ভাবছিলাম, আর নিজেকে সেইভাবে একটা জোকারের মতো, একটা ক্লাউনের মতো সাজাবার চেষ্টা করছিলাম। পারিনি, কারণ আমি ক্লাউন হতেও জানি না। ক্লাউন কাকে বলে জানি না, জানি না তো, আমি জানি না, আর জানি না বলে আমি সাজতে পারিনি। সাজার চেষ্টা করেছি, দেখুন না, ভেতরে একটা জামা, তারপর একটা জামা, তার উপরে একটা সোয়েটার, তার উপরে গেঞ্জিটা পরেছি যেটা ভেতরে থাকার কথা, সেই গেঞ্জিটা উপরে পরেছি, মাথায় পাগড়িটা বেঁধেছি, এরকম করে এটাকে ঝুলিয়ে দিয়েছি সামনে, যাতে বারবার আমার দৃষ্টির সামনে এসে ব্যাঘাত বিঘ্ন সৃষ্টি করতে পারে, আমাকে সম্পূর্ণটা কেমন এটা আপনাদের জানতে না দিতে পারে, হ্যাঁ, আমাকে একটা গোলক ধাঁধার মধ্যে রাখতে পারে। আর তারপরেও একটা চেষ্টা করেছি, পাশে যে ছবিটি দেখছেন, এই যে ছবিটি, এই ছবিটি, এনার সাহায্য নিয়েছি। কারণ আপনারা যখন আমার কথা শুনবেন, আমাকে দেখবেন, আপনাদের দৃষ্টি স্বভাবতই এনার দিকে যাবে। এই দেখুন, এনার দিকে যাবে বলতেই উনি কিন্তু পালিয়ে যাচ্ছিলেন। আমি এনার দিকে যাবে, এনার কথা বলতে চাইছিলাম, এনার কথা বলতে চাইছিলাম, এনার দিকে আপনাদের দৃষ্টি চলে যাবে, সেই জন্য এনাকে আমি পাশে রেখেছিলাম। তাতে আমার যেমন একটু সাহস বাড়বে, আপনাদেরও তেমনি বাজে কথা শোনার বিড়ম্বনা থেকে আপনারা একটু অব্যাহতি পেতে পারবেন। আমি বাজে বকে যাব, আর আপনারা সেই সুযোগে এনার দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন, এনার সঙ্গে কথাবার্তা বলতে পারবেন। ইনি অনেক কথা বলছেন, এনার 3টে চোখ আছে, এনার 3টে চোখ দিয়ে ইনি অনেক কথা বলে যাচ্ছেন। সেই সব কথাগুলো আপনারা শুনতে পারবেন। আমার এই বাজে কথা শোনার দরকার নেই, আপনারা শুনুন এনার বাজে কথা। আজকে এখনো পর্যন্ত 45 মিনিট বকা শেষ হতে চলল, এর মধ্যে এখনো পর্যন্ত আমি বাজে কথা বলবার মতো কোনো বিষয় খুঁজে পেলাম না। এখনো পর্যন্ত আমি বাজে কথা বলবার কোনো বিষয় খুঁজে পেলাম না। তবে বলছি, ওই যে আমি পোস্টটা দিয়েছিলাম আপনাকে ছাগল বলে, আর আপনি দুঃখ পেয়েছিলেন, ওই পোস্টটা আমি উইথড্র করে নিয়েছি, ডিলিট করে দিয়েছি। আমি ওই পোস্টটা ডিলিট করে দিয়েছি। ফলে
আর আপনি ছাগল রইলেন না, আর ফাঁকা আপনার বুক থেকে ছাগলের প্রতিধ্বনিটি আর আমার দিকে ফিরে আসছে না, অর্থাৎ আমিও আর ছাগল রইলাম না। এখন আপনিও আর ছাগল নন, আমিও আর ছাগল নন, আমরা সবাই করি কবি, আমরা সবাই কবি আমাদের এই কবির রাজত্বে, আমরা সবাই লেখক আমাদের এই লেখকের রাজত্বে, আমরা সবাই সাহিত্যিক আমাদের এই সাহিত্যের রাজত্বে, আমরা সবাই নেতা আমাদের এই নেতৃত্বের রাজত্বে। আমরাই তো সব। বৃথা ছাগল ছাগল করে চিৎকার করার দরকার নেই। সেই বেচারা অজদের নির্বিঘ্নে শান্তিতে সুখে শান্তিতে জীবন ধারণ করতে চান, কারণ তাদের সম্পূর্ণ জীবনটাই তো আমাদের উদরপূর্তির জন্যে। তারা তাদের সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত আছে। নমস্কার।